প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.জে. নাসরিন 1976 সালের মার্চ মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, গর্ভাবস্থায় কখন আমরা উচ্চ রক্তচাপ হয়েছে এটি বলবো? প্রেগনেন্সি একটি ফিজিওলজিক্যাল কন্ডিশন বা একটি স্বাভাবিক ব্যাপার। তারপরেও কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন এই হাইপারটেনশন একটি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আমরা সাধারণত যখন 140/90 এর বেশি ব্লাড প্রেশারটা যায় তখনই আমরা বলি যে হাইপারটেনশন। তার সেক্ষেত্রে আসলে কোনো লক্ষণ বা উপসর্গ থাকে কিনা? এ ধরনের প্রবলেম যখন হয় তখন প্রথম দিকে রোগী আসলে বুঝতে পারে না, সে তো অ্যান্টিনেটাল চেক আপে আসে ডক্টরের কাছে। আমরা ব্লাড প্রেশার চেক করতে থাকি, মাসে মাসে যদি আসে বা কেউ একটু গ্যাপেও আসতে পারে। তো ওই বিপি চেক করাতেই তার ধরা পড়ে যে প্রেশারটা বেশি। আর সিমটমও থাকতে পারে, যেমন মাথা ব্যথা, ঘাড় ব্যথা এগুলো, এবং পায়ে কিন্তু পানি চলে আসে। ম্যাক্সিমাম রোগীদেরই পায়ে পানিও আসতে পারে, এটাও একটা লক্ষণ থাকে। উচ্চ রক্তচাপ যাদের আসলে আগের থেকেই রয়েছে তাদের অবস্থাটা আসলে গর্ভাবস্থায় কেমন হয়ে থাকে? এটা দুই ধরনের হয়, যেমন কারো থাকতে পারে আগে থেকেই হয়তো বা উচ্চ রক্তচাপ আছে, উনি প্রেগনেন্ট হলেন তখন তো তার এই ব্লাড প্রেশারটা আসলে কমার সম্ভাবনা নাই বললেই চলে, এটা আরও বাড়বে। এটা একটা কন্ডিশন, এটাকে বলা হয় প্রেগনেন্সি উইথ ক্রনিক হাইপারটেনশন, যেটা আগে থেকেই তার আছে। আবার নতুন করেও কিন্তু হতে পারে, যে আগে কখনোই ছিল না, হয়তো প্রেগনেন্ট হলো যে তার 4-5 মাস, বিশেষ করে 5 মাসের পরে নতুন করে তার হাইপারটেনশন ডেভেলপ করলো। এই দুইটা গ্রুপ। গর্ভাবস্থায় যখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে অনেকেই তো জানেন না যে তাদের আসলে আগের থেকে উচ্চ রক্তচাপ রয়েছে কিনা। সেক্ষেত্রে তারা আসলে কি করবেন, কখন চিকিৎসকের শরণাপন্ন? আসলে একটি প্রেগনেন্সি যখন হয় তো আমাদের বাংলাদেশে বা এই উপমহাদেশে যেটা হয়, ম্যাক্সিমাম প্রেগনেন্ট হওয়ার পরে আসে, যে যখন তার হয়তো বা মাসিক বন্ধ, ডক্টরের শরণাপন্ন হয় যে তার সে প্রেগনেন্ট হলো কিনা। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হলো যে প্রেগনেন্ট হওয়ার আগেই কিন্তু কিছু চেক আপ করিয়ে নেওয়া, যে তার ব্লাড প্রেশারটা কেমন, তার রক্তশূন্যতা আছে কিনা, তার কি ডায়াবেটিস আছে কিনা, এগুলো দেখে নেওয়া। তো যদি আগে থেকেই চেক আপে আসে তখন তো আমরা আগেই ধরতে পারি যে তার হাইপারটেনশন হয়েছে। তখন কিন্তু আমরা ওই কিছু মেডিসিন তার জন্য প্রেসক্রাইব করি। আগে উনি যে মেডিসিনগুলো খেতেন সেগুলোকে চেঞ্জ করে এই প্রেগনেন্সিতে সেফ এরকম কিছু মেডিসিনে আমরা যাই। আর রেগুলার তাকে চেক আপে আমরা থাকতে বলি। তখন নিশ্চয়ই প্রি এক্লাম্পসিয়া আরেকটি বিষয়, সেই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো। প্রি এক্লাম্পসিয়া, যে গর্ভবতী মায়ের আগে কখনো প্রেশার ছিল না, তো 5 মাসের পরে তার হাইপারটেনশন বা প্রেশার ডেভেলপ করলো, তো ওই সময়ে কিন্তু এই প্রি এক্লাম্পসিয়াটা হয়। এটার সাথে হয়তো বা এখন আমরা কেউ কেউ যারা আছি সাধারণ মানুষও পরিচিত হতে পারি, বা অনেকের পরিবারে কিন্তু মা বা বোন ভাবি তাদেরও হতে পারে, এটা ডেভেলপ করে যখন এই হাইপারটেনশন বা ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ থাকে। এবং এটার সাথে ইউরিনের সাথে যদি প্রোটিন বা অ্যালবুমিন এই জাতীয় জিনিস পাস করে তখন এটাকে আমরা কিন্তু প্রি এক্লাম্পসিয়া বলি। এটা তো আর একটা কমপ্লিকেশন, এটা সাধারণত 5 মাসের পরে ডেভেলপ করে, নতুন করে প্রেশার হলো এবং এই প্রি এক্লাম্পসিয়া তৈরি হলো। আবার আগে থেকেই যার হাইপারটেনশন আছে তার বেলায়ও যদি এই প্রেগনেন্সিতে ইউরিনের সাথে অ্যালবুমিন বা প্রোটিন বের হয়ে যায়, পায়ে পানি আসে, তখনও তার বেলা কিন্তু আমরা প্রি এক্লাম্পসিয়া বলছি। নিশ্চয়ই। আমি যদি একটু আপনার কাছে যে বিষয়গুলো জানবো, যে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে থাকে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কী কী এবং সেগুলো দেখে আসলে আপনারা কিভাবে নির্ধারণ করেন যে কী অবস্থায় রয়েছে? আচ্ছা, প্রেগনেন্সিতে স্বাভাবিক কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে। অ্যান্টিনেটাল কেয়ারে যখন আসে তার ব্লাড প্রেশার, ব্লাডের টেস্টগুলো বা ইউরিন টেস্ট এগুলো থাকে। কিন্তু এই যাদের উচ্চ রক্তচাপ আছে বা প্রি এক্লাম্পসিয়া, এদের বেলা কিছু স্পেশাল ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ে। যেমন আমরা সাধারণত তার ইউরিনে যেটা বললাম যে প্রোটিন বা অ্যালবুমিন যাবে, এটা আমরা চেক করি। এটা বেড সাইডে রোগী যখন ভর্তি থাকে তখন করা যায়। আবার আমরা 24 আওয়ার্স ইউরিনটা কালেকশন করি, করে তারপরে দেখি যে কতটুকু প্রোটিন ওটাতে আছে।
তার এই উচ্চ রক্তচাপ থেকে কিন্তু কিছু জটিলতা হতে পারে এই পেশেন্টের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে, যেমন লিভার, কিডনি, হার্ট, লাংস, ব্রেন, এগুলোতে কিছু প্রবলেম হয়। তো ওগুলো আইডেন্টিফাই করার জন্যে বা সেগুলো কন্ডিশন কি এখন আছে, আমরা কিডনি ফাংশন টেস্ট, যেমন সিরাম ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট করি। আবার তার কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয়, প্লাটিলেট কাউন্ট অনেক সময় কমে যায় বা রক্ত জমাট বাঁধার যে জটিলতা সেসব দেখা দিতে পারে, এই টেস্টগুলো করে নেওয়া হয়। এবং তার বেবির কন্ডিশন কি, কারণ এটা হলে কিন্তু তার বেবির সার্কুলেশন কম পাবে, অক্সিজেনেশনটা কম পাবে, বেবির গ্রোথ কম হবে, এগুলো জটিলতা থাকে। বেবির কন্ডিশন দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম, কখনো ডপলার আল্ট্রাসোনোগ্রাম বা সিটি যে একটি টেস্ট আছে, এগুলোও করা হয়। তাদেরকে কিন্তু নিয়মিত চেক আপে থাকতে হয় এবং এই স্পেশাল ইনভেস্টিগেশনগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করি ধরনের পেশেন্টের জন্য। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিং এর যে বিষয়টি রয়েছে সেটি আপনারা কিভাবে করে থাকেন? এই পেশেন্টদের কাউন্সিলিংটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তাকে তো বুঝতে হয় যে তার যে এই হাইপারটেনশনটা, এটা যদি এই কন্ট্রোলে থাকে বা উনি যদি রেগুলার ডক্টরের চেক আপে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু জটিলতা হওয়ার সম্ভাবনাটা কম। জটিলতা এই পেশেন্ট এবং তার যে গর্ভের বাচ্চা দুজনেরই কিন্তু হবে জটিলতা। তো দুটা থেকে উনি বাঁচতে পারেন। আমরা 15 দিন বা 1 মাস এবং কখনো কখনো 15 দিন, কখনো কখনো 7 দিন পর পরও তাদেরকে চেক আপে আসতে বলি। এবং যে ইনভেস্টিগেশনগুলো বললাম, ব্লাডের বা আল্ট্রাসোনোগ্রাম অ্যান্ড আদার্স, এই ইনভেস্টিগেশনগুলো আমরা রেগুলার করব এবং তাকে আমরা যে মেডিসিনগুলো দিব বিপি কন্ট্রোলে রাখার জন্যে, সেগুলো তাকে নিয়মিত খেতে হবে। আর এখান থেকে যে জটিলতা, যেমন প্রিএক্লাম্পসিয়া যেটা আপনি বললেন, এই প্রিএক্লাম্পসিয়া থেকে কিন্তু খিঁচুনি হয়, যে একলাম্পসিয়া অথবা গর্ভাবস্থায় খিঁচুনি, এটা আমরা অনেকেই জানি বা এটা থেকে অনেক দুর্ঘটনাও হয়, সেটাও জানা আছে কারো কারো। অনেক মায়ের মৃত্যুর কারণ এটা আসলে বাংলাদেশে এটা সেকেন্ড কজ এই মাতৃমৃত্যুর আর কি প্রেগনেন্সিতে। তো সেটা হলে কীভাবে বুঝবে বা সেটা হওয়ার আগেই কীভাবে বুঝবে, এটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব না, কারণ হলে তো অবস্থা খারাপ। এটা হওয়ার আগেই কীভাবে বুঝবে সেগুলো ব্যাপারে আমরা তাদেরকে কাউন্সিলিং করি। এই একলাম্পসিয়া হওয়ার যে লক্ষণটা, পূর্ব লক্ষণ, তার অনেক বেশি মাথা ব্যথা যদি থাকে, ঘুম না হয় এবং বুকে জ্বালাপোড়া করে, গ্যাস হয়, এরকম টাইপের একটা জ্বালাপোড়া করবে উপরের পেটে, আর ইউরিনটা কম পাস হতে পারে, পেশাবের পরিমাণটা কম আসতে পারে, বাচ্চা নড়াচড়া কম বুঝে, এই প্রবলেমগুলো যদি হয় বা চোখে ঝাপসা পর্যন্ত দেখতে পারে, ইভেন কখনো কখনো কিন্তু ব্লাইন্ডনেস পর্যন্ত তৈরি হতে পারে এসব থেকে। তো এই পূর্ব লক্ষণগুলো তাদেরকে আমরা বলে দিই যে এই কোনো একটা দেখা দিলেই যাতে দ্রুত আমাদের শরণাপন্ন হয়, অথবা আমরা প্রয়োজনীয় রোগীকে ভর্তিও রাখি, ভর্তি রেখে ফলো আপ করি। সেক্ষেত্রে আসলে এই যে আপনি অনেকগুলো কমপ্লিকেশনের কথা বলছিলেন, যে মায়ের পরীক্ষা নিরীক্ষা করা হয়, ফিটাল অ্যাসেসমেন্ট, সেটিও কি আসলে তখন করা হয় কিনা? হ্যাঁ, ফিটাল অ্যাসেসমেন্ট বাসায় যদি রোগী থাকে তাদের বেলায় আমরা করি, আবার যদি ভর্তি হয় সেক্ষেত্রেও করতে হবে। ফিটাল অ্যাসেসমেন্টের জন্য যেমন আল্ট্রাসোনোগ্রাম করি আমরা ফর প্রেগনেন্সি প্রোফাইল, যেখানে এই বাচ্চাটা একটা পানির ভিতরে থাকে, আসলে আমরা যেমন বাতাসে শ্বাস নেই, বাচ্চা কিন্তু মায়ের পেটে একটা পানি, এটা অ্যামনিওটিক ফ্লুইড বলে, সেই পানির ভিতরে থাকে, সেটার পরিমাণটা কেমন, ওটা কমে গেল কিনা, বাচ্চার গ্রোথটা কীরকম, যেহেতু বাচ্চা মার কাছ থেকে সার্কুলেশনটা কম পাচ্ছে, অক্সিজেনেশনটা কম পাচ্ছে, বাচ্চার কিন্তু গ্রোথটা কম হতে পারে, বাচ্চার গ্রোথটা এখন কেমন আছে, এবং বাচ্চার কোনো ডিস্ট্রেস আছে কিনা বা শ্বাসকষ্ট যদি আমরা বলি বাংলায়, এই টাইপের কিছু একটা বাচ্চার কোনো ডিস্ট্রেস আছে কিনা, এটা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম, ডপলার আল্ট্রাসোনোগ্রাম, যে বাচ্চা কতটুকু ব্লাড পাচ্ছে, অক্সিজেনেশনটা কেমন পাচ্ছে সেটা বোঝা যায়, এবং সিটিজি একটি আছে টেস্ট, তো এটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে বাচ্চার হার্টের কন্ডিশনটা কি, বাচ্চা মুভ করছে কিনা, কি অবস্থা, এগুলো সব বোঝা যায়। এই 3টা টেস্টই করা হয়। যাদের আসলে উচ্চ রক্তচাপ হয়েছে গর্ভাবস্থায়, তাদের ক্ষেত্রে আসলে শারীরিক কোনো পরিবর্তন কিংবা শারীরিক কোনো আসলে অসুবিধার সৃষ্টি হয় কিনা? যাদের এই প্রেগনেন্সি অবস্থায় উচ্চ রক্তচাপ আছে, তাদের প্রথম দিকে যেটা লক্ষ্য করবে ওনারা, যে তাদের ওজনটা হয়তো বা স্বাভাবিক থেকে বেশি বাড়ছে। তার কারণ কি, তার পায়ে তো পানি আসবে এবং সারা শরীরেও কিছুটা পানি জমে, বিশেষ করে পায়ে, 2 পায়ে পানি জমে, এটার কারণে তার ওজনটা বাড়তে থাকবে। আর যখন আমাদের কাছে চেক আপ আসে, আমরা তো ব্লাড প্রেশার চেক করে পাই যে এটা বেশি, এবং তার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, যেটা আগেও একটু বললাম, ওগুলা কিন্তু তার থাকতে পারে, এই প্রবলেমগুলো সাধারণত থাকে। নিশ্চয়ই। রোগ ডায়াগনোসিস হলো যে তার আসলে উচ্চ রক্তচাপ রয়েছে, পরবর্তীতে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? এই ধরনের পেশেন্টকে আমরা সাধারণত 2টা গ্রুপে ভাগ করি, যে মাইল্ড ভ্যারাইটি এবং সিভিয়ার ভ্যারাইটি। মাইল্ড ভ্যারাইটি যাদের ব্লাড প্রেশারটা 140/90 উপরে, বাট 160 and 110 নিচে, এটা মাঝামাঝি, সে হচ্ছে মাইল্ড ভ্যারাইটি। এদেরকে বাসায় ট্রিটমেন্ট করানো সম্ভব হয়, তাদের ব্যাপারে কাউন্সেলিং, যে তাদের লাইফস্টাইলটা কেমন হবে, তারা
ব্যালেন্স ডায়েট নেবেন এবং আমরা যে সল্ট রেস্ট্রিক্টেড করি, সল্ট নেবে না, পাতে লবণ খাওয়ার যে স্বভাবটা থাকে এটা বন্ধ করবে, এবং ব্যালেন্স ডায়েট উইথ রিচ প্রোটিন এটা আমরা দিই। তাকে ব্যাড রেস্ট দেওয়া হয়, সাথে রেস্টে থাকে, রেগুলার ফলো আপে থাকবে, এবং আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিই, যেটা অন্য সময় যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেগুলো থেকে এটা একটু ডিফারেন্ট। প্রেগনেন্সিতে সাধারণত আমরা সারডোপা বা মিথাইলডোপা পাওয়া যায়, লেবেটালোল, এসব কিছু মেডিসিন আছে, নিফেডিভিন, এগুলো দেওয়ার চেষ্টা করি। আর যাদের সিভিয়ার ভ্যারাইটি, যখন ব্লাড প্রেশারটা 160/110-এর উপরে চলে যাবে, সিভিয়ার ভ্যারাইটি যেটা, মাইল্ড যেটা, সেটা তো জানলাম বাসায় হোম ট্রিটমেন্ট করা সম্ভব। যখন সিভিয়ার হবে তখন কিন্তু অ্যাডমিশন দেওয়া প্রয়োজন হয় হসপিটালে, এবং আমরা অ্যাডমিশন দিয়ে তাকে আমরা থরো এক্সামিনেশন করি, তার হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করি যে এখন তার কন্ডিশন কি, তার ব্লাড প্রেশার কেমন, তার ওজন কেমন আছে, ইডিএমআর কন্ডিশনটা কি, তার বেবি কি মুভ করছে, বেবির হার্টবিটটা কেমন, বা বেবি যে পানির ভিতরে থাকে বললাম সেটার পরিমাণ কেমন আছে, বেবি কোনো ডিস্ট্রেস আছে কি না, এগুলো দেখার চেষ্টা করি, এবং ইনভেস্টিগেশনগুলো আমরা করে ফেলি। তার ব্লাডের টেস্ট, আলট্রাসোনোগ্রাম বা বেবির জন্য সিটিজি, এই টেস্টগুলো করা হয়, তাকে ফলো আপে রাখি। এই সময় আমরা তাকে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনটা দিই। এগুলো কখনো কখনো ইনজেকশন ফর্মেও দেওয়া হয় দ্রুত কাজ করার জন্য, বা অনেক বেশি প্রেশার থাকলে মুখের ওষুধে কাজ হয় না, তখন কিন্তু ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে। এবং এখান থেকে যে তার যে কমপ্লিকেশন যেটা একলামশিয়া বা খিঁচুনি, ওটা যাতে না হতে পারে সে কারণে আমরা অ্যান্টিকনভালসেন্ট বা খিঁচুনি বন্ধ করার মেডিসিন দিই, সেটা ম্যাক্সাল্প নামে পাওয়া যায়। এটা খুবই কার্যকরী। এটা হওয়ার পরে কিন্তু কমপ্লিকেশন আজকাল অনেকটাই কমে গেছে এটা ইউজ করাতে, বা অবস্ট্রেশিয়ানরাও জানেন। তো এটা আমরা তাকে তখন আমরা দিই, যদি একলামশিয়া যাতে না হয় সে কারণে একটা লোডিং ডোজ আমরা দিয়ে দিই 10 গ্রামের মতো, সেটা দিয়ে আর ফলো আপে রাখি। তো এই সময় আসলে সিভিয়ার ভ্যারাইটি হলে আমরা তাকে ফলো আপ করে দেখি যে এটা তার বিপিটা কি কমলো, অথবা এই পর্যায়ে আছে নাকি এটা আরও অ্যাগ্রাভেট করে খারাপের দিকে যাচ্ছে। তো যদি খারাপের দিকে যায়, যে নাকি শুধু কন্ট্রোল করা হলো না, সেখানে তো ডেলিভারি করানো প্রয়োজন হয়। আর যদি এটা একটা স্টেডি লেভেলে থাকে, যে বেবিটা প্রিমেচিউর হয়তো বা এখন ডেলিভারি করলে বাচ্চাটা ছোট, তো তখন আমরা ওয়েট করতে পারি। আর যদি এমন হয় যে না, সে পুরোপুরি একদমই কমে গেল, তখন আমরা তার একটু বেশ ডেট পর্যন্ত আর কি যাওয়া যেতে পারে। নিশ্চয়ই। গর্ভাবস্থায় কিছু বিপদ চিহ্ন বা অ্যালার্মিং সাইন রয়েছে, আমি যদি সেগুলো আপনার কাছ থেকে জেনে নিতে পারি। বিপদ চিহ্ন যেমন একটা হলো যেটা এই একলামশিয়াতে খিঁচুনি, এটা, তারপরে যে অনেক বেশি মাথা ব্যথা থাকে প্রেশার থাকলে এটা, এবং রক্তক্ষরণ হতে পারে। এই হাইপারটেনশন বা একলামশিয়া বা প্রিএক্লামশিয়াতেও কিন্তু গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে পারে। কিভাবে হয় এটা, যে ওই যে তার যে ফুল বা প্লাসেন্টাটা আছে, যেখান থেকে একটা বেবি সার্কুলেশন পায়, মানে সেখান থেকে হচ্ছে সেই ব্লাডের মাধ্যমেই বাচ্চাটা কিন্তু নিউট্রিশন এবং তার যে অক্সিজেন সবই পাচ্ছে। তো সেই ফুলে কিন্তু বেশি প্রেশার হলে কি হয়, আমরা তো দেখি যে স্ট্রোক কীভাবে করছে মানুষ, এই ব্লক হয়ে তো স্ট্রোক করছে বা হাইপার টেনশন থেকেই করছে। তো এখানেও কিন্তু ওই প্লাসেন্টাল বা ফুলের সার্কুলেশন যেখানে, ওখানে কিন্তু এই বিপি বেশি থাকার কারণে ওখানে ভেসেল রাপচার হতে পারে, রক্তনালী রাপচার হয়ে ওখানে রক্ত জমাট বাঁধতে পারে, এবং আলটিমেটলি তার এখান থেকেই কিন্তু যে রক্তক্ষরণ যেটা গর্ভাবস্থায় সেটা হতে পারে। এটা বাচ্চার জন্য খুবই রিস্ক, তখন ডেলিভারি করায় ফেলতে হয়। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের এই বিষয়গুলো নিয়ে আমরা আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের ডায়েটের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না, এর কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন থেকে যদি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, সেখান থেকে কিন্তু আপনার স্ট্রোক করার ঝুঁকি অনেক বেশি, হৃদরোগ হওয়ার ঝুঁকি রয়েছে, এবং কিডনি ডিজিজ হওয়ারও কিন্তু ঝুঁকি থাকে। তাই খুব সহজে আপনাকে কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে সুস্থ থাকার জন্য। আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গেলে অনেকেই আছে নিয়মিত মেডিসিন গ্রহণ করেন। আপনার মেডিসিন গ্রহণ করার পাশাপাশি ডায়েটের ভূমিকা কিন্তু অপরিহার্য। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় কিন্তু একটা স্পেসিফিক ডায়েটের কথা বলে থাকি, যেটা হলো ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। আপনি যদি হাইপারটেনশন নিয়ন্ত্রণে করতে চান, তাহলে অবশ্যই আপনার ডায়েটারি হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে আপনার ডায়েট কেমন হবে, শুরুতে বলি 4টা নিয়ম আপনাকে ফলো করতে হবে। প্রথমে হলো আপনার খাবার থেকে সোডিয়ামযুক্ত খাবার কম করতে হবে, চিনি মিষ্টিযুক্ত খাবার বাদ দিতে হবে, এবং রেড মিট খাওয়া পরিহার করতে হবে। নাম্বার 2 যেটা, সেটা হলো সম্পৃক্ত চর্বি কোলেস্ট্রলযুক্ত খাবার
এবং ট্রান্স ফ্যাট বর্জন করতে হবে। আমি আবারও বলছি, ট্রান্স ফ্যাটযুক্ত খাবার বর্জন করতে হবে। এরপরে হলো কি কি খাবেন। নাম্বার 3 সেটা হলো প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে। এবং নাম্বার 4 আপনাকে হোল গ্রেইন খাবার যেগুলো রয়েছে, হোল গ্রেইন ফুড গ্রহণ করতে হবে, পাশাপাশি বাদাম এবং ওমেগা 3 যুক্ত মাছ গ্রহণ করতে হবে। শুরুতে বলি যে কিভাবে খাবারগুলো গ্রহণ করবেন বা একজন উচ্চ রক্তচাপের রোগীর ডায়েট কেমন হবে। প্রথমে সোডিয়ামের ব্যাপার যেটা বলেছিলাম, আপনাকে নির্ধারণ করতে হবে সারাদিনে আপনি 1 চা চামচের বেশি লবণ ব্যবহার করতে পারবেন না, এবং এই 1 চা চামচ লবণের মধ্যে আপনার সারাদিনের রান্নাটা কমপ্লিট করতে হবে। কোনোভাবেই কাঁচা লবণ খাওয়া যাবে না। অনেকেই আছে কাঁচা লবণ খেতে না করলে সেই লবণটাকে ভেজে বা অন্য কোনোভাবে লবণ গ্রহণ করেন, সেটাও করা যাবে না, তাতেও কিন্তু আপনার রক্তচাপ বেড়ে যাবে। আপনি কেবলমাত্র রান্নাতেই লবণ ব্যবহার করতে পারবেন। এবং এই লবণ যেরকম আপনাকে খাওয়ার পরিমাণ কমাতে হবে, তার পাশাপাশি চিনি এবং মিষ্টিযুক্ত খাবার বর্জন করতে হবে। কারণ আপনার খাবারে যদি চিনি এবং মিষ্টিযুক্ত খাবার বেশি থাকে, তাহলেও কিন্তু আপনার দেখা যায় রক্তচাপ বেড়ে যাবে। পাশাপাশি রেড মিটটা গ্রহণ করা কমিয়ে দিতে হবে বা চেষ্টা করতে হবে একেবারে বন্ধ করে দিবেন রেড মিট খাওয়া। এবং এর পাশাপাশি তৈলাক্ত ফাস্টফুড জাতীয় যে খাবার রয়েছে সেগুলো অফ করতে হবে। প্রসেস ফুড আমরা যেগুলো খাই সেগুলোও কিন্তু বন্ধ করে দিতে হবে। এরপরে সম্পৃক্ত চর্বি, কোলেস্টেরলযুক্ত খাবার এবং ট্রান্স ফ্যাটের কথা বলেছিলাম। সম্পৃক্ত চর্বি এবং কোলেস্টেরলযুক্ত খাবার যেগুলো, সেগুলো যেমন গরুর মাংসের কথা বলেছি আমি। তারপরে আপনার যেমন প্রসেস ফুড যেগুলো হয়, আমরা যেমন মেরিনেট করে যে খাবারগুলো বানাই, কিংবা যেমন পিৎজা, বার্গার, এই ধরনের যে খাবারগুলো আছে ফাস্টফুড, এগুলো অফ করতে হবে। এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার বলতে আমরা বোঝাই যে আপনি যখন ডিপ ফ্রাই করবেন কোনো খাবার কোনো তেলে, এবং ওই তেলে কিন্তু যদি বারবার খাবারটা ফ্রাই করা হয়, তখন ওই খাবারটা কিন্তু ট্রান্স ফ্যাটযুক্ত খাবার হয়ে যায়। এবং উচ্চ রক্তচাপ রোগীর জন্য কিন্তু 7%-এর বেশি ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না। তার মানে বুঝতেই পারছেন, বাহিরে যে ধরনের খাবার পাওয়া যায়, অনেকেই আছে যে বিকালের নাস্তা হিসেবে সমোচা, সিঙ্গারা এগুলো গ্রহণ করছেন, কিংবা ফাস্টফুড গ্রহণ করছেন, এগুলো কোনোভাবেই গ্রহণ করা যাবে না। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে আপনার সম্পৃক্ত চর্বি এবং ট্রান্স ফ্যাট রয়েছে। কোলেস্টেরলযুক্ত খাবারের মধ্যে আপনার অনেকে মাছের মাথা গ্রহণ করেন কিংবা মাছের ডিম গ্রহণ করছেন, এগুলো খাওয়ার পরিমাণ একটু কমিয়ে দিতে হবে আগের তুলনায়। আইসক্রিম, পোলাও, বিরিয়ানি এগুলো খাওয়া যাবে না, এবং তেলে ভাজা কোনো খাবার খাওয়া যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা শুধু যে খাবার বর্জন করবে সেটা না, তার খাবারে অবশ্যই কিছু খাবার ইনক্লুড করতে হবে। যেমন প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম কিন্তু আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনবে। কলা, খেজুর এগুলো গ্রহণ করতে পারেন। হোল গ্রেইন যে ফুড রয়েছে, যেমন লাল আটার রুটি, লাল চালের ভাত, ভুট্টা, কিংবা হলো যে পপকর্ন, এগুলো নাস্তা হিসেবে নিতে পারেন। এবং এর পাশাপাশি আপনাকে আপেল, পেয়ারা, নাশপাতি এই ধরনের ফলগুলো কিন্তু গ্রহণ করতে হবে। বাদাম এবং বীজযুক্ত যে খাবার আছে সেগুলো গ্রহণ করতে হবে। এভাবে নিয়ম মেনে যদি আপনারা খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন। গর্ভাবস্থায় যাদের আসলে উচ্চ রক্তচাপ হচ্ছে, পরবর্তী জীবনে তাদের আসলে উচ্চ রক্তচাপ থেকে যাচ্ছে কিনা? যাদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, আমরা তো তাদেরকে হয়তো বা ডেলিভারি করে ফেললাম, তারপরেও কিছুদিন আমরা আমাদের ফলোআপে এই পেশেন্টগুলোকে রাখি। তাদেরকে এইভাবে আমরা কাউন্সেলিং করি ডেলিভারির পরে, যে এখনই আপনার তো সব শেষ হয়ে গেল না, আপনাকে একটা ফলোআপে আমাদের এতে থাকতে হবে। তাকে হয়তো 3 দিন পরে, আবার 7 দিন পরে, 15 দিন পরে, 1 মাস পরে এবং 1.5 মাস, লাস্ট আমরা যখন 6 উইকস বা 40 দিন এরকম সময় আবার আসতে বলি। আমরা এই প্রতিবারই প্রেশার চেক করি তার, বা ইউরিনে যে তার প্রোটিন বা অ্যালবুমিন যা ছিল সেটাও চেক করা হয়। তো প্রেশার 1.5 মাসে যদি তার নর্মাল হয়ে যায় ভালো, পরবর্তীতে আবার সে আমাদের কাছে প্রতি মাসে 3 মাস পর, 6 মাস পর ফলোআপে থাকবে। যদি 1.5 মাস যে প্রেশারটা তার কন্ট্রোলে না আসে, তখন কিন্তু আমরা ওই মেডিসিন বা কার্ডিওলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট অথবা কার্ডিওলজিস্টের শরণাপন্নতাকে হতে বলি, আমরা একটু রেফার করি। আর এই পেশেন্টদের পরবর্তীতে যাদের হয় একবার এরকম গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রিয়াক্লামশিয়া, নেক্সট প্রেগনেন্সিতে তার 25%, মানে 100 জনে 25 জনের চান্স থাকবে আবারও ওই প্রিয়াক্লামশিয়া হওয়ার। এবং তার পরবর্তী জীবনে হয়তো 40 বা 50-এর পরে 100 জনে 50 জনেরই আবার এই হাইপারটেনশন কিন্তু হওয়ার একটা
ইয়ে থেকে যায়, রিস্ক সম্ভাবনা থেকে রয়েছে। যায়, হতে যায়। এই কারণে তাদের কিন্তু যেটা করতে হবে যে রেগুলার ডক্টরের সাথে একটু চেক আপে তাদেরকে থাকা, follow up-এ থাকতে হবে। লাইফস্টাইলটা তাদের একটু মডিফিকেশন করা দরকার আছে। জি। যেমন যদি ওভারওয়েট হয় তাহলে সেটা একটু কমানো, লিমিটের মধ্যে রাখা, কমানো, এবং তার ডায়েট হ্যাবিটটা আমরা যেটা বলি যেমন রিচ ফুড বা ফ্যাটি ফুড, যেগুলো ফাস্ট ফুড ড্রিঙ্কস আছে, এগুলো একটু অ্যাভয়েড ব্যালেন্স ডায়েটে তিনি থাকবেন নিশ্চয়ই। থাকবে, জি। এটা মেইনটেইন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।